সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম চৌধুরী। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন প্রকাশিত সংবাদপত্রের শিরোনাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। আমরা আলোচনা যাওয়ার আগে চলুন দেখে আসি আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। আমি প্রথমে জানাচ্ছি প্রথম আলোর সংবাদ শিরোনাম। উচ্চকক্ষে পিআর নিয়ে গণভোটের চিন্তা, জুলাই সনদ ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ আগামী সপ্তাহে দলগুলোর কাছে পাঠানো হবে। বাস্তবায়নের পদ্ধতি জুলাই সনদের অংশ হবে না। অভ্যুত্থানের অগ্রভাগে প্রার্থিতায় পিছিয়ে, এটি আরেকটি শিরোনাম। ডাকসু নির্বাচন নিয়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, তারেক সহ সবাইকে খালাসের রায় বহাল। দৈনিক আমার দেশের সংবাদ শিরোনাম। আওয়ামী মার্কা নির্বাচন ঠেকাতে উদ্যোগ ইসির, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অনিয়ম ও অভিযোগের তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করার সুপারিশ। নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা এবং সমন্বয় সাধন। আচরণবিধির লঙ্ঘন ঘটলে তাৎক্ষণিকভাবে জেলা ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারবে। তাদের আরেকটি শিরোনাম। সাইফুজ্জামানের বিরুদ্ধে 1200 কোটি টাকা পাচারের মামলা। আরেকটি শিরোনাম। আইসিটি আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলেই নির্বাচনে অযোগ্য। দৈনিক ইত্তেফাকের শিরোনাম। উপদেষ্টা পরিষদের বৈঠক, ট্রাইব্যুনালে চার্জশিট গৃহীত হলেই নির্বাচনে অযোগ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে নতুন বিধান যুক্ত হচ্ছে। আরেকটি শিরোনাম। আপিলে তারেক রহমান সহ 49 জনের খালাসের রায় বহাল। আসামিদের জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত নয়, আদায় করা হয়েছে চাপ প্রয়োগ করে আপিল বিভাগ। আরেকটি শিরোনাম ইত্তেফাকের। আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন বিলম্বের কারণ জানতে সালমান ফোন দেন, পুনঃ জবানবন্দি ও জেরার জবাবে আইজিপি মামুন। সমকালের সংবাদ শিরোনাম। সংসদের 46 আসনের সীমানায় পরিবর্তন, গেজেট প্রকাশ। বাগেরহাটে একটি কমেছে, গাজীপুরে বেড়েছে একটি। খসড়া তালিকায় 39টি আসনে রদবদল আনা হয়েছে, পরিবর্তন এসেছে ঢাকার 6টি আসনে। তাদের আরেকটি শিরোনাম। ভোটের প্রচারে কোনো পোস্টার থাকবে না, বিলবোর্ড সীমিত। আচরণ বিধিমালা চূড়ান্ত করলে নির্বাচন কমিশন। যুগান্তরের শিরোনাম। মানবতা বিরোধী অপরাধ, অভিযোগপত্র দাখিল হলেই ভোটে অযোগ্য। তাদের আরেকটি শিরোনাম। পুরোদমে কঠোর অবস্থানে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপদ নন সাধারণ মানুষ। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন, ডাকসু হল সংসদ নির্বাচন। দৈনিক ইনকিলাব। উপদেষ্টা পরিষদের সভায় 3 নীতিমালা খসড়া অনুমোদন, মানবতা বিরোধী অপরাধে নাম এলেই নির্বাচনে অযোগ্য। উপদেষ্টার প্রেস সচিব। পিআর পদ্ধতির নির্বাচনের দাবি ভারতীয় এজেন্ডা, পিনাকি ভট্টাচার্য। নির্বাচন নিয়ে জামায়াতের দ্বিচারিতা। তাদের আরেকটি শিরোনাম। দুদকের মামলা, হাসিনা জয়কে ধরতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। মানব জমিনের শিরোনাম। বিএনপি বিরোধী জোটের নানা তৎপরতা। তারেক বাবর সহ সব আসামি খালাস, 21 আগস্ট গ্রেনেড মামলা। আন্দোলন দমনে হাসিনার নির্দেশে লেথাল ওয়েপন ব্যবহার করা হয়, অর্থাৎ সাবেক আইজিপি চৌধুরী মামুন যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছে সেই বিষয়ে শিরোনামটি। কালের কণ্ঠের শিরোনাম। চার্জশিট হলেই ভোটে অযোগ্য, থাকবে না সরকারি চাকরিও। মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা তালিকায় থাকতে পারেন। নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশনের প্রস্তাবটি বাস্তবায়ন করা হচ্ছে। আরেকটি শিরোনাম। স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম, নিত্যপণ্যের চড়া দাম। কালবেলা শিরোনাম। পটভূমি ও অঙ্গীকার নামে পরিবর্তন আসছে, ঐক্যমতের অগ্রগতি। কার্যক্রম 28টি রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে বিশেষজ্ঞ মতামত নেবে কমিশন। 25 সেপ্টেম্বর কমিশনের মেয়াদ শেষ হবে। আরেকটি শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কেউ ভোট করতে পারবেন না। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। আচরণ বিধিতে ব্যাপক পরিবর্তন, জাতীয় সংসদ নির্বাচন, ভোট ও প্রচারে ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞা। পোস্টারহীন ভোটে 20টির বেশি বিলবোর্ড নয়। তারেক রহমান সহ সব আসামি খালাসের রায় বহাল, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা। দেশ রূপান্তরের শিরোনাম। মানবতা বিরোধী মামলায় অভিযুক্ত হলে নির্বাচনে না, উপদেষ্টা পরিষদের সভা। আরেকটি শিরোনাম। মানুষের কাঁধে তদন্ত ফাঁদ, দুর্নীতির বেআইনি তদন্ত করার কথা এক দপ্তর, করে আরেক দপ্তর। ফাঁকফোকর গলিয়ে অপরাধীরা বেরিয়ে যান, নষ্ট হচ্ছে অভিযোগের আলামত ও স্বাক্ষর প্রমাণ। ডিজি দুদক মহাপরিচালক। নয়া দিগন্তের সংবাদ শিরোনাম।
তারেক রহমান বাবরের খালাসের রায় বহাল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার টাইমলাইন। জেরায় রাজসাক্ষী মামুন, র্যাবের বন্দিশালা থেকে ব্যারিস্টার আরবানের মুক্তির চেষ্টা করেছি। অভিযোগ দাখিল হলে নির্বাচনে অযোগ্য, চাকরিও থাকবে না, মানবতা বিরোধী অপরাধ। বণিক বার্তার শিরোনাম, শিল্পের উৎপাদন এখন 2024 জুলাইয়ের স্তরে নেমে এসেছে। আরেকটি শিরোনাম, সরকারিকরণ বাড়লেও গড়ে ওঠেনি মানসম্পন্ন প্রতিষ্ঠান, মাধ্যমিক বিদ্যালয়। ডেইলি স্টারের সংবাদ শিরোনাম, referendum likely on peer for upper houses. NCC prepares proposal, revises 3 consensus commitments. Disqualified until proven innocent. Draft ICT ordinance says if charged, one cannot contest polls, hold public office and government job. আরেকটি শিরোনাম, বাংলাদেশ tops Asia's bad loan charts. India, Pakistan, Sri Lanka reduced their NPL ratios last year, says ADB report. এবং সবশেষ নিউ এজের শিরোনাম, August 21 grenade attack case. Supreme Court upholds acquittal of Tariq, all others. High Court's fresh proof call termed judicial outrage. People named in charge sheet to be barred from election. Cabinet approves ICT Act amendments order. মিস্টার আবুল কাশেম, আমরা তো সবগুলো পত্রিকা পড়লাম এবং সবগুলো পত্রিকায় একটি আমরা কমন নিউজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তারেক রহমান সহ সবাইকে খালাস দেওয়া হয়েছে 21 আগস্ট গ্রেনেড হামলা আমলে। এই মামলা নিয়ে আমরা দেখেছি যে গত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানকে জড়ানোর জন্য কয়েকবার করে চার্জশিট মানে আয়ও বদল করা হয়েছে এবং তারপরে তার নাম দেয়া হয়েছে এবং তাদের সবাইকে বাবুসহ সবাইকে তাদেরকে জেল জরিমানা করা হয়েছিল। সেই মামলা থেকে এখন সবাই খালাস পেলেন সুপ্রিম কোর্টে। বিষয়টা নিয়ে কি বলবেন? আপনার মাধ্যমে আপনার বাংলা ভিশনের কলা কৌশলীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, শ্রোতা যারা দেখছেন, আমি তাদেরকেও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। 21 আগস্ট যে গ্রেনেড হামলার যে মামলা, এই মামলা আমি মনে করি গ্রেনেড হামলা হয়েছে, তার সঠিক বিচারও হওয়া উচিত ছিল। কিন্তু তখন রাষ্ট্র ক্ষমতা যারা ছিলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, তাদের যে শাসনামল, এই শাসনামলটা ছিল স্বৈরাচারী শাসনামল, ফ্যাসিস্ট শাসন ছিল। এই ফ্যাসিজমকে তারা প্রতিষ্ঠা করার জন্য বিরোধী মত এবং পথকে তারা বঞ্চিত করেছে এবং বিরোধী নেতাদেরকে তারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, লাঞ্ছিত করেছে এবং তাদেরকে জেল দিয়েছে, অনেককে ফাঁসির কাষ্ঠ ঝুলিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ তার ফ্যাসিজমকে কায়েম করার জন্য এই 17 বছর তারা এক নাগাড়ে কাজ করেছে। এই ফ্যাসিজমের বহিঃপ্রকাশ হলো এই তারেক রহমান, বাবর, তাদেরকেও জড়িয়ে এই গ্রেনেড হামলায় তারা বিচার করতে চেয়েছিল, ফাঁসি দিতে চেয়েছিল। কিন্তু আজকে যেটা সত্য, সেটা আজকে আমাদের বিচার বিভাগ কোর্টের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হয়েছে এবং সত্যের প্রকাশিত হয়েছে। সত্য রায় মাননীয় কোর্ট দিয়েছেন। কাজেই মিথ্যা দিয়ে কখনো প্রতিষ্ঠিত হওয়া যায় না। মিথ্যা মিথ্যায়, সত্য সত্যে। এবং আমাদের উচিত জাতীয় পর্যায়ে যারা আমরা রাজনীতি করি, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের সত্যের উপরে নিজেদেরকে স্থাপন করা উচিত এবং সত্যের জন্য তাদের কাজ করা উচিত। অন্যায়, অবিচার এগুলি থেকে দূরে থাকতে হবে, দুর্নীতি এগুলি থেকে দূরে থাকতে হবে। আজকে এই যে আওয়ামী ফ্যাসিজম, আওয়ামী স্বৈরাচার, তারা দেশকে কোথায় নিয়ে গেছিল? তারা ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে, গণতন্ত্রকে তারা গলা টিপে হত্যা করেছে। মানুষ ভোট দিতে পারে নাই,
কি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ভোটের কথা বলে ভোট ছাড়াই 14 সালে 153 জনকে ডিক্লেয়ার করে দিয়েছে। এটা কি দুনিয়ার কোনো দেশে কোনো রাষ্ট্রে হয়েছে? এবং সেটা করার জন্য তো বিরোধী দল অর্থাৎ তারেক রহমান সহ বাকিদের যে আসামি করা হয়েছে তাদের জেল জরিমানা হলে আমি সেখানে আসছি এইগুলি করার পরে 153 জনকে ভোট ছাড়া ডিক্লেয়ার করে দিল, পার্লামেন্ট তৈরি করলো এবং মন্ত্রী পরিষদ বানালো। মানে সেখানে আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন যে এত সুন্দর নির্বাচন হয়েছে, জনগণ আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য আমাদেরকে সহযোগিতা করেছে, এই জন্য আমি সরকারের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি, এইসব আর কি। এবং এই গ্রেনেড হামলায় তারেক রহমান বা বাবর বা আরও অনেককে জড়িয়েছিল এই ফ্যাসিজম কায়েম করার জন্য, তাদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য। এবং আপনি দেখেন আজকে আমাদের শিল্প খাতে, বাণিজ্য খাতে আপনি বলেছেন যে দ্রব্যমূল্য বেড়ে গেছে, এগুলোর কারণটা কি? কারণটা হলো এই ফ্যাসিস্ট সরকারের সময়ে এ গ্রুপ অফ পিপল, বিজনেসম্যান বা বিজনেস গ্রুপ হিসাবে পরিচিত, যেমন এসালাম, সামিট, বসুন্ধরা, তারপরে এরকম ম্যাক্স, এরা রাতারাতি হাজার হাজার কোটি টাকা এরা ব্যাংক থেকে নিয়ে গেল এবং সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় তারা এগুলা করেছে। এবং এই টাকা তারা সব বাইরে নিয়ে গেছে, কেউ সিঙ্গাপুর, এখন অফিস তাদের বিশাল বিশাল অফিস, তারপরে কেউ আমেরিকাতে টাকা নিয়ে গেছে, জয় তার অনেক ব্যাংকে তার ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে FBI। এ বিষয়ে গতকালকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটি সংবাদ সম্মেলন করেছে। TI এর অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে চেয়ারম্যান তিনি বাংলাদেশ সফর করছেন, তার সফরের শেষ দিনে এই ব্রিফিংটি করে সেখানে বলা হয়েছে যে গত 15 বছরে প্রতি বছর 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে, অর্থাৎ 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে। এবং এই পাচারটি যদি না হতো তাহলে প্রবৃদ্ধি আরও 3.4% বেড়ে যেত। এক্স্যাক্টলি। এবং এই যে টাকা পাচার, এই যে মানি লন্ডারিং, এই টাকা যদি এদেশে থাকতো তাহলে আমাদের লোন করতে হতো না। লোন করে আমরা যে পদ্মা সেতু বানিয়েছি, তো মেট্রো রেল বানিয়েছি, এত লোন আমাদের করতে হতো না। আজকে আমাদের 100 বিলিয়নের বেশি লোনের তলে আমাদের দেশকে ফেলেছে। 100 বিলিয়ন। এই ফ্যাসিস্ট সরকার, আমাদের এত লোনের কোনো প্রয়োজন ছিল না। লোন করে ঘি খাওয়ার তো দরকার নাই। আমার যতটুকু আয় আছে সেভাবে আমি ব্যয় করব, আয় বুঝে ব্যয়, সহজ কথা। এখানে কোনো রকেট সায়েন্স জানতে হবে না। এই যে অর্থ পাচার প্রসঙ্গে যেহেতু বলছেন, এটা তো আমরা কম বেশি সবসময় দেখি, গত আমলে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু এটা মোটামুটি বাংলাদেশ স্বাধীনের পর থেকেই যারা রাজনীতিকদের পৃষ্ঠপোষকতায় এক শ্রেণীর ব্যবসায়ী আছেন, আবার রাজনীতিবিদরাও তারা মানে কিছু কিছু আর কি তারা এই অর্থ পাচার করে থাকেন এবং করছেন। এটা আসলে ঠেকানোর বা এ থেকে বেরিয়ে আসতে হবে। এখন সোজাসুজি কথা, যারা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত, এই যে আমরা এত সংস্কারের কথা বলি, অনেক কমিশন অনেক কিছু হয়েছে। যারা মানি লন্ডারিং এর সাথে জড়িত তারা ইলেকশন কেন, রাজনীতি থেকে তাদেরকে বরখাস্ত করে দিতে হবে, নিষিদ্ধ তাদের জন্য রাজনীতি। যারা দুর্নীতির সাথে জড়িত তাদের রাজনীতির সাথে তাদেরকে দূরে সরিয়ে দিতে হবে। এবং শুধু রাজনীতিবিদ না, এখানে প্রশাসনের লোক জড়িত, এখানে পুলিশের ঊর্ধ্ব কর্মকর্তারা জড়িত। আজকের IGP মামুন সাহেব অনেক কথা বলছে যে শেখ হাসিনার নির্দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমি এই অর্ডার দিয়েছি গুলি করার, এই করার, সেই করার। এই মামুন সাহেব যেভাবে বক্তৃতা করতো IGP হওয়ার পর, তারপর র্যাবের ডিজি থাকার অবস্থায়,
যেভাবে মানুষকে ধরেছে, তার কি কোনো বিবেক বুদ্ধি কাজ করে নেই? সে কি রক্ত মাংসের মানুষ না? সে দেশের মানুষ না? আমি একটা চাকরির জন্য, আইজিপি হওয়ার জন্য, একটা র্যাবের ডিজি হওয়ার জন্য মানুষ খুন করবা, যা ইচ্ছা তা বক্তৃতায় বলবো, টেলিভিশন মিডিয়াতে বলবো, কোনো বিবেক বুদ্ধি নাই। এখন আবার আপনি কি বলছেন? কাজে মামুন সাহেব হচ্ছে একটা এক্সাম্পল। এই বেনজির যারা যারা হয়েছে, মানে আইজিপি, যারা যারা ইভেন চিফ জাস্টিস যারা বানিয়েছে এই ফ্যাসিস্ট সরকার, তারা কি করেছে? বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। সেটাই তো প্রকৃষ্ট উদাহরণ 21 আগস্ট। হ্যাঁ, সেটাই তারা করেছে। এবং এই বিচার বিভাগকে আমাদের স্বাধীন করতে হবে, বিচারপতিদের স্বাধীন হইতে হবে এবং তাদের মানে নিরপেক্ষভাবে জাজমেন্ট দিতে হবে। দৈনিক ইত্তেফাককে বলছে যে আসামিদের জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত ছিল না, আদায় করা হয়েছে চাপ প্রয়োগ করে। এটা মানে কি? চাপ তো ছিলই। চাপ মানে কি? যদি ঠিক তাদের কথা মতো কাজ না করে, কথা না বলে, স্টেটমেন্ট না দেয়, তাহলে তাদেরকে তো নানানভাবে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। 600 লোককে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, সাংবাদিকদেরকে হত্যা করেছে, 64 জন সাংবাদিক হত্যা করেছে, সাগর রুনিকে হত্যা করেছে। সাগর রুনির হত্যার বিচার করতে এতদিন লাগে? এতদিন লাগে? সাংবাদিকদের যে হত্যা করছে তাদের হত্যার বিচার হতে এতদিন লাগে? কিন্তু সাগর রুনির হত্যার যে তদন্ত এখনো কিন্তু শেষ হয়নি, অর্থাৎ শেখ হাসিনা সরকার পতন ঘটলেও 5 আগস্টের মধ্যে দিয়ে এখন পর্যন্ত কিন্তু সেটা সেভাবেই রয়ে গেছে। সেই জন্য রাজনীতিবিদদেরকে কমিটমেন্ট করতে হবে যে আমি ক্ষমতায় গেলে আমি এই সব হত্যার বিচার এতদিনের মধ্যে করব, না করতে পারলে আমি পদত্যাগ করব। এখন এই সরকারের বাধা নেই। আমি মানি লন্ডারিং এর এই সমস্ত টাকা ফিরিয়ে আনবো, এতদিনের মধ্যে আনবো, না আনতে পারলে আমি পদত্যাগ করব। সেই ধরনের রাজনীতিবিদ কোথায়? কিন্তু অর্থ পাচার হয়ে যাওয়া অর্থ কি ফেরত আনা সম্ভব? গতকাল অবশ্যই সম্ভব। টিআইবি বলছে যে এটা খুবই কঠিন। অবশ্যই প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি তো বলেছেন এটা সম্ভব। সম্ভব। এখন কথা হলো, শোনেন, পৃথিবীতে কোনো কিছু অসম্ভব বলতে কিছু নাই। সম্ভব তখনই হবে যদি আমি ঠিক থাকি, আপনি ঠিক থাকেন। আমার মধ্যে তো গোলমাল, আপনার মধ্যে তো গোলমাল। সরিষার মধ্যে যদি ভূত থাকে, সরিষা দিয়ে ভূত তাড়াতে পারবেন? আগে সরিষার ভূত তাড়াতে হবে, সরিষার ভূত আগে তাড়াতে হবে, নিট অ্যান্ড ক্লিন হতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো পরিষ্কার ক্যারেক্টার, পরিষ্কার A+, A+, 3A+, অনেস্টি 3A+। জিয়াউর রহমান সম্পর্কে কেউ কিছু বলতে পারছে আজ পর্যন্ত? এদেশে যত শাসক এসেছে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া অনেস্টি শো করে গেছে, ক্যারেক্টার শো করে গেছে। দেশ শাসনে তিনি তার স্বচ্ছতা রেখে গেছেন, যে কারণে আজও বিএনপি এত পপুলার। বিএনপি এত পপুলার কেন? শহীদ জিয়ার কারণে। অল্প সময়ের মধ্যে আমি শহীদ জিয়াউর রহমানের 1:1 এরকম সম্পর্ক ছিল। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপি অবশ্যই বড় দল, জনপ্রিয় দল, এর লোকপ্রিয় অনেক। এখন এসে কিছু চাঁদাবাদির অভিযোগ, বিভিন্ন জায়গায় কিছু নির্যাতনের অভিযোগ, এই সমস্ত অভিযোগগুলো আসছে এবং শহীদ অনেকেই দলের মধ্যেও অনেকে অনেক সময় বলার চেষ্টা করেছেন যে শহীদ জিয়ার আদর্শ থেকে কিছুটা দূরে সরে যাওয়ার কারণেই এরকম অবস্থা। আপনি কি আসলে সেরকম মনে করেন? একটা কথা কি, এখন যারা চাঁদাবাজি করছে বা করছে, সেটা বিএনপি পার্টির দায়িত্বে যারা আছেন তারা ব্যবস্থা নিচ্ছেন। অনেককে এক্সপেল করেছে, অনেককে শোকজ করেছে, অনেককে পার্টি থেকে বের করে দিয়েছে। এটা চলতে থাকবে। এখন এত বিশাল পার্টি, এটাকে আপনার একেবারে যে তারা সমস্ত মানুষ পবিত্র, এটা আমি বলবো না। কিন্তু পার্টির নেতৃত্বে যারা আছে তারা যদি শক্তভাবে এসব চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে শায়েস্তা করে, ঠিক হয়ে যাবে। অর্থাৎ সেখানেও শহীদ জিয়াউর রহমানের আদর্শটাকে সামনে আনতে হবে। আজকে একটা কথা বলি, সেটা হলো পার্টি স্লোগান সর্বস্ব হলে হবে না। আমি খালি অমুকের নামে জিন্দাবাদ দিলাম, অমুকের প্রশংসা করলাম, মোসাইবি করলাম, চাটুকারিতা করলাম, আর আমি একটা পদ বাগায় নিলাম,
নো, দিস ইজ নট পলিটিক্স। এবং আরও কিছু স্লোগানের কথা আপনাকে বলি, যেমন জালো রে জালো, আগুন জালো, এই যে অমুক ভাই আসছে, রাজপথ কাঁপছে, এই যে গতানুগতিক স্লোগান আমরা দেখে আসছি, গতানুগতিক মিছিল মিটিং যে ধরনের, এসব কাঁপাকাঁপির আর প্রয়োজন নাই, আগুন জ্বালানোরও প্রয়োজন নাই। আগুন জ্বালান, নিজের মনের ভিতরে আগুন জ্বালান, আগে নিজে ঠিক হন। আমার কথা হইল সেটা। এবং সেটা করতে হলে পার্টিকে গণতান্ত্রিক পার্টি হতে হবে, গণতান্ত্রিক সংস্কৃতি পার্টির মধ্যে আনতে হবে, গণতান্ত্রিক নেতৃত্ব আনতে হবে। প্রতিটা স্তরে স্তরে নির্বাচনের মাধ্যমে নেতা নির্ধারণ করতে হবে। আমি ছাত্র দলের সেক্রেটারি হয়েছি, প্রথম সেক্রেটারি, নির্বাচিত সেক্রেটারি। যেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছেন সেদিন আমি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। এটা আমার দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য। তারপরে আমি প্রেসিডেন্ট হয়েছি, নির্বাচিত প্রেসিডেন্ট, ভোটের মাধ্যমে হয়েছে। এখন তো আবার সেটা দেখছি আমরা যে প্রত্যেকটা কমিটি, উপজেলা, জেলা, ইউনিয়ন সব কমিটিগুলো নির্বাচনের মাধ্যমে আসছে। কিন্তু সেক্ষেত্রেও কিছু, যেমন পিরোজপুরে আমরা একটা ঘটনা দেখলাম, যেরকম নির্বাচনের মধ্য দিয়েই কমিটি আসার কথা, বাট ব্যালট বাক্স সেখানে ছিনতাই হয়েছে, অর্থাৎ বিএনপির যে কাউন্সিল। অ্যাকশন দিতে হবে তাদের বিরুদ্ধে, এগুলো যারা করবে তাদের বিরুদ্ধে। আমার মনে হয়, আমি যেটা অবজার্ভ করতেছি, তারেক রহমান অনেক ইমপ্রুভ করেছে। তার নেতৃত্ব আগে যাই ছিল, সমালোচনার ঊর্ধ্বে না। এখন এই ৭০ বছরে তার মধ্যে যে উপলব্ধি, তার মধ্যে যে মানে আচরণ এবং তার যে বক্তব্য, এগুলি আমি অবজার্ভ করি প্রতি মুহূর্তে। তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলি লক্ষ্য করছি, তার মধ্যে অনেক ইমপ্রুভ করেছে। যেমন কি বলেছে, এটা আমাকে খুব আকর্ষণ করেছে কথা, বলছে যে আমার নামের আগে কেউ রাষ্ট্রনায়ক, দেশনায়ক এইসব বিশেষণ দিবেন না, আমার নামের সাথে কোনো বিশেষণে ব্যবহার করবেন না, প্লিজ, আমি আপনাদেরকে অনুরোধ করছি। এই যে দেশনায়ক, রাষ্ট্রনায়ক নামের পাশ থেকে সব বিশেষণ ছুড়ে ফেলে দেওয়া, এটা একটা সাহসিকতার পরিচয়। আমি তখন বুঝছি যে জিয়াউর রহমানের আদর্শ তার মধ্যে আবার কাজ করছে, শক্তি হচ্ছে। এবং এই মোড নিয়ে যদি এইভাবে যদি চলতে পারে, তাহলে তারেক রহমানও একটা ইতিহাস সৃষ্টি করবে এবং চারপাশ থেকে সমস্ত চাটুকারদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সাপ কথা, ছুঁড়ে ফেলে দিতে হবে। এবং নেতা তো আর প্রতিদিন জন্ম নেয় না, নেতা প্রতি সপ্তাহে জন্ম নেয় না, নেতা মাঝে মাঝে আসে। বাংলাদেশে একটা নেতার প্রয়োজন, নেতৃত্বের প্রয়োজন। একটা শূন্যতা বিরাজ করছে, এই শূন্যতা কে পূরণ করবে সেটা আমরা অবজার্ভ করছি, দেখছি আমরা। এই নেতৃত্বকে ঘিরে এখানে আবার এই গ্রুপ অফ পিপল নেতৃত্ব করবে, তাদেরকেও আমরা অবজার্ভ করছি। সেই নেতৃত্ব কারা হবে? দুর্নীতিবাজরা হতে পারবে না, হওয়া উচিত না, চাটুকাররা হওয়া উচিত না, মোসাহেবরা হওয়া উচিত না, বিদেশের দালালরা হওয়া উচিত না, মানি লন্ডারিং যারা করবে তারা হওয়া উচিত না, দুর্নীতি যারা করবে তারা হওয়া উচিত না, কখনোই না। অগণতান্ত্রিক এবং গণতন্ত্র বিরোধী যারা, মুখে গণতন্ত্র, ভিতরে গণতন্ত্র নাই, হবে না, গণতন্ত্র হবে না। আগে গণতন্ত্রের সংস্কৃতি নিজের মধ্যে আনতে হবে। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, যেমন প্রথম একটা শিরোনাম যে উচ্চকক্ষে পিআর নিয়ে গণভোটের চিন্তা, অর্থাৎ আমরা যে সংস্কার কমিশন দেখেছিলাম তারা নানা রকম সংস্কার করেছে। এখানে একটা বড় অভিযোগ আছে এরকম যে বিএনপি আসলে যেগুলো মৌলিক সংস্কার সেই সমস্ত জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তো সেটা নিয়েই এখন যে সংস্কার কমিশন তারা বলতেছে যে উচ্চকক্ষে মানে পিআর পদ্ধতিতে গণভোটের চিন্তা করছে। তো বিএনপি যদি এই সংস্কারগুলো না মানে, তাহলে আপনি যে পরিবর্তনের কথা বলছেন সেই পরিবর্তন না, পরিবর্তন এসব পিআর এগুলোর মধ্যে পরিবর্তন নাই। আমি আপনাকে একটা সোজা বাংলা ভাষায় কথা বলছি। আমাদের এখানে যেটা সমস্যা, যেটা হয়েছে সেটা হলো আমাদের মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সেই গণতন্ত্র আপনি ফিরে দিবেন, সেই ভোটাধিকারটা ফিরে দিবেন, মানুষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে তার ভোট প্রয়োগ করতে পারে সেটা এনশিওর করেন। এবং যদি আপনার এই ভোটটা প্রয়োগ করতে পারে, দেখবেন যে সত্যিকারের লিডারশিপ বেরিয়ে আসছে। মানুষ কখনো ভুল রায় দেয় না, গণতন্ত্রের পক্ষে মানুষ কখনো ভুল রায় দেয় না। জনগণের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত এবং জনগণই হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস।
আপনি নির্বাচনের কথা বলছেন, আমার দেশে একটা শিরোনাম করছে যে আওয়ামী মার্কার নির্বাচন ঠেকাতে ইলেকশন কমিশনের উদ্যোগ, সেখানে আচরণবিধি মানে সংশোধনের কথা বলা হয়েছে, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অনিয়ম অভিযোগের তাৎক্ষণিক প্রতিকার করা, জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসাররা যাতে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে সাথে সাথে ব্যবস্থা নিতে পারে, এরকম কিছু বিষয় নিয়ে আসছে। তো এখানে ব্যাপার হচ্ছে যে এখন যে প্রশাসনের একেবারে নিম্ন স্তর থেকে ওই টিএনও ডিসি থেকে আরম্ভ করে ডিসি হতে আরম্ভ করে সচিব পর্যন্ত এখানে আওয়ামী প্রেতাত্মারা রয়েছে, ফ্যাসিস্টদের লোকরা রয়েছে। এইসব সংস্কার, এইগুলো তো অনেক বড় কথা সংস্কার। আগে এইসব প্রেতাত্মাদেরকে বিদায় দিতে হবে, দিয়ে সেখানে নতুন অফিসার আমরা শেষ দিকে নিয়োগ করতে হবে, প্রয়োজন বোধে কন্ট্যাক্ট সার্ভিস দিতে, অফিসার না থাকলে কন্ট্যাক্ট সার্ভিস দিয়ে দেন। বিএনপি বলছে যে নির্বাচনের পরে 2 বছরের সংস্কার করবে, কিন্তু এটা বিএনপির কথা। আমি বলছি যে এখন প্রশাসন থেকে প্রেতাত্মারা, এই যে আওয়ামী প্রেতাত্মা দূর করতে হবে, ফ্যাসিস্টদেরকে দূর করতে হবে, এই লুটেরাদেরকে দূর করতে হবে। একজন সচিবের কাছে কোটি কোটি টাকা পাওয়া যায় কিভাবে? কোথায় বেতন থেকে কোটি টাকা বাঁচানো যায়? আপনি সচিবদের হিসাব করে দেখেন, তাদের ছেলেপেলে, তাদের পরিবার পরিজন থাকে বিদেশে, ধন্যবাদ, আমেরিকাতে, কানাডাতে। ধন্যবাদ আবুল কাশেম চৌধুরী আপনাকে সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।